হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। এই ভিডিওতে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ সেপ্টেম্বর 3, 1802 নিয়ে আলোচনা করব। এটি একটি পেট্রার্কান সনেট, যেখানে লন্ডন শহর এবং টেমস নদী এক মনোমুগ্ধকর ভোরের দৃশ্য চিত্রিত হয়েছে, যা কবি দেখেছিলেন ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে। কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1807 সালে পোয়েমস ইন 2 ভলিউমস নামক কাব্যগ্রন্থে। এই সনেটটির পেছনে একটি বাস্তব ভ্রমণ ঘটনার পটভূমি রয়েছে। 31শে জুলাই 1802 উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ও তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থ লন্ডন ছাড়েন সকাল 5টা বা 6টার দিকে এবং চারিং ক্রস থেকে ডোভারগামী কোচে চড়ে ওয়েস্টমিনস্টার ব্রিজ পার হন। সেই মুহূর্তে ডরোথি তার বিখ্যাত গ্রাসমেয়ার জার্নাল এ লেখেন, দিনটি ছিল অপূর্ব সুন্দর। শহর, সেন্ট পলস ক্যাথেড্রাল, নদী আর অগণিত ছোট নৌকা এক অপূর্ব দৃশ্য উপস্থাপন করেছিল যখন আমরা ওয়েস্টমিনস্টার ব্রিজ পার হচ্ছিলাম। চারপাশের ঘরবাড়ি ধোঁয়ার চাদরে আচ্ছন্ন ছিল না, বরং বিশালভাবে বিস্তৃত ছিল। উজ্জ্বল নির্মল সূর্যালোক এক অনবদ্য প্রাকৃতিক দৃশ্যের মতো বিশুদ্ধতা নিয়ে চারপাশ আলোকিত করছিল। এই বিবরণী মূলত ওয়ার্ডসওয়ার্থের কবিতাটির মূল অনুপ্রেরণা হিসেবে কাজ করে। যদিও কবিতাটির শিরোনামে সেপ্টেম্বর 3 তারিখটি উল্লেখ আছে, প্রকৃতপক্ষে এটি 31শে জুলাই 1802 এর সকালেই রচিত হয়েছিল। প্রথম দিকে এটি 1803 সালের কবিতা বলে উল্লেখ থাকলেও পরবর্তীতে প্রকাশিত সংস্করণে তারিখ সংশোধন করে 31শে জুলাই নির্দিষ্ট করা হয়। এই সফরের উদ্দেশ্য ছিল ক্যালেই গমন, যেখানে ওয়ার্ডসওয়ার্থ তার ফরাসি প্রাক্তন সঙ্গিনী অ্যানেট ভ্যালন ও তাদের কন্যা ক্যারোলিনকে দেখার জন্য যাচ্ছিলেন। ডরোথির গ্রাসমেয়ার জার্নাল ছিল ওয়ার্ডসওয়ার্থের একান্ত আপন দৃষ্টিকোণ এবং অনুপ্রেরণার উৎস। ডরোথি নিজেই বলেছিলেন তিনি এই জার্নাল লেখেন উইলিয়ামকে আনন্দ দেওয়ার জন্য। ওয়ার্ডসওয়ার্থ কবিতায় কৃতজ্ঞতা স্বরূপ উল্লেখ করেন, "She gave me eyes, she gave me ears." এটি বোঝায় যে ডরোথির পর্যবেক্ষণ ক্ষমতা ও সংবেদনশীলতা ওয়ার্ডসওয়ার্থের কাব্য চর্চায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ শুধুমাত্র একটি দৃশ্য বর্ণনা নয়, বরং এটি একটি ঐতিহাসিক মুহূর্তের নান্দনিক ও মানবিক উপস্থাপন, যেখানে প্রকৃতি ও নগর, বাস্তবতা ও কল্পনা, সরলতা ও দর্শন একত্রে মিলিত হয়েছে। এটি ইংরেজি সাহিত্য জগতের এক অনন্য চতুর্দশপদী কবিতা অর্থাৎ সনেট, যা আজও পাঠক হৃদয়ে একইভাবে স্পন্দন তোলে। চলো এখন আমরা বেশি সময় নষ্ট না করে কবিতাটি লাইন বাই লাইন ব্যাখ্যা করি। আর্থ হ্যাজ নট এনিথিং, পৃথিবীর কিছুই নেই, টু শো, দেখানোর, মোর ফেয়ার, আরও সুন্দর। এখানে কবি এটাই বলতে চেয়েছেন যে পৃথিবীর আরও সুন্দর দেখানোর আর কিছুই নেই। কবি জানাচ্ছেন তিনি এত মনোমুগ্ধকর দৃশ্য আর কখনো দেখেননি। পৃথিবী আর কোনো দৃশ্য এত সৌন্দর্যমণ্ডিত নয়। এক সুন্দর সকালে ওয়েস্টমিনস্টার ব্রিজ অতিক্রম করার সময় সূর্যস্নাত লন্ডন শহরের শান্ত ও মনোমুগ্ধকর সৌন্দর্য দেখে কবি মোহিত হয়ে যান এবং তার মনে হয় যে পৃথিবীর কোনো কিছুই এই সৌন্দর্য অপেক্ষা সুন্দর নয়। এখানে শো মানে হচ্ছে দেখানো, ফেয়ার মানে হচ্ছে সুন্দর, মোর ফেয়ার এই ফ্রেজটির মানে হচ্ছে আরও সুন্দর। ডাল উড হি বি অফ সোল, তিনি অবশ্যই নির্বোধ, অর্থাৎ সে আত্মিকভাবে নির্বোধ বা সে আত্মায় নিস্তেজ, অর্থাৎ তার সৌন্দর্যবোধ নেই। হু কুড পাস বাই, যিনি উপেক্ষা করে যান, অর্থাৎ এই মনোমুগ্ধকর দৃশ্য উপেক্ষা করে যান। কবি বুঝিয়েছেন কেউ যদি এই মহিমাময় দৃশ্য দেখে মুগ্ধ না হন তবে তার মন প্রাণ নিস্তেজ, সৌন্দর্যবোধ নেই। ডাল মানে হচ্ছে বোধশূন্য, অনুভূতিহীন। অফ সোল মানে হচ্ছে আত্মিকভাবে বা মানসিকভাবে। পাস বাই মানে হচ্ছে উপেক্ষা করা বা মনোযোগ না দেওয়া। আ সাইট সো টাচিং, একটি দৃশ্য মর্মস্পর্শী,
অর্থাৎ যা গভীরভাবে হৃদয় ছুঁয়ে যায়। ইন ইটস ম্যাজেস্টি, এর মহিমায়, অর্থাৎ রাজকীয়ভাবে বা রাজকীয় আন্দাজে। কবি লন্ডনের সেই সকালের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলেছেন যে এ এক রাজকীয় সৌন্দর্য যা গভীরভাবে হৃদয় ছুঁয়ে যায়। সাইট মানে হচ্ছে দৃশ্য, টাচিং মানে হচ্ছে মর্মস্পর্শী বা মনোমুগ্ধকর, ইন ইটস ম্যাজেস্টি মানে হচ্ছে এর মহিমায়। দিস সিটি নাও ডথ লাইক আ গার্মেন্ট ওয়্যার, এই শহর এখন পোশাকের মতো পড়ে আছে। দ্য বিউটি অব দ্য মর্নিং, সকালের সৌন্দর্যকে। সাইলেন্ট বেয়ার, নিঝুম অনাবৃত, অর্থাৎ এই শহর যেন সকালবেলার সৌন্দর্যকে একটি পোশাকের মতো পড়ে আছে, নিঃশব্দ ও অনাবৃত। সকালে সূর্যের আলোয় শহরটি এত সুন্দর দেখাচ্ছে যেন সে ভোরের আলোয় একটি পোশাক পরে নিয়েছে। এখানে সাইলেন্ট ও বেয়ার মানে শহরে তখনও কোলাহল শুরু হয়নি, আর সব কিছু খালি ও শান্ত। এখানে ডথ হচ্ছে ডাজ, এই ডথ এটা আগে ব্যবহার করা হতো, আর এখানে মেইন ভার্ব ওয়্যার এর আগে ডথ ব্যবহার করা হয়েছে বিষয়টিকে আরও গুরুত্ব দেওয়ার জন্য, অর্থাৎ আরও জোর বোঝানোর জন্য। লাইক আ গার্মেন্ট মানে হচ্ছে পোশাকের মতো, তো এখানে পোশাকের মতো কি পড়েছে? সকালের সৌন্দর্যকে। শিপস, টাওয়ার্স, ডোমস, theatres and temples lie open unto the fields and to the sky. জাহাজ, মিনার, গম্বুজ, থিয়েটার্স অর্থাৎ রঙ্গশালা এবং মন্দির, এগুলো কি হয়ে আছে? এগুলো বিরাজ করছে, উন্মুক্ত আছে। কি পর্যন্ত? আনটু দ্য ফিল্ডস, ওই মাঠ পর্যন্ত, মানে ওই প্রান্তর পর্যন্ত। অ্যান্ড টু দ্য স্কাই, আকাশ পর্যন্ত, অর্থাৎ এ সব কিছুই খোলা মাঠ আর আকাশের দিকে বিস্তৃত রয়েছে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, সব কিছুই উজ্জ্বল এবং জ্বলজ্বল করছে। ইন দ্য স্মোকলেস এয়ার, এই ধোঁয়াহীন বাতাসে। শহরের বাতাস পরিষ্কার, ধোঁয়াহীন এবং সব কিছু জ্বলজ্বল করছে সূর্যের আলোয়। ভোরবেলায় লন্ডন শহর থাকে নিদ্রামগ্ন এবং সূর্য ঘুম ভেঙে, অর্থাৎ সূর্য উঠে শহরে সব কিছুর উপর তার কিরণ ফেলেছে, এবং এই সকালবেলায় ঘরবাড়ির, কলকারখানা এবং যানবাহনের কোনো ধোঁয়া নেই, তাই আকাশ পরিষ্কার, ফলে শহরটি ঝকঝকে রূপে ফুটে উঠেছে। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, এর আগে কখনো এত সুন্দরভাবে সূর্য স্নান করিয়ে দেয়নি বা রাঙায়নি। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম কিরণে। ভ্যালি, রক অর হিল, উপত্যকা, শিলা বা পাহাড়কে। সূর্য তার প্রথম কিরণে কখনো এত সুন্দরভাবে উপত্যকা, শিলা বা পাহাড়কে রাঙায়নি। এখানে কবি বলতে চেয়েছেন আগে কখনো সূর্যকে এমন সৌন্দর্যময়ভাবে প্রকৃতির উপর ছড়িয়ে পড়তে দেখেননি তিনি। শহরের উপর সূর্য যেন জাদু ছড়িয়ে দিয়েছে। স্টিপ মানে হচ্ছে স্নান করানো বা রাঙানো। স্প্লেন্ডার মানে হচ্ছে উজ্জ্বলতা। Ne'er saw I, never felt a calm so deep. Ne'er saw I, আমি কখনো দেখিনি। এখানে ne'er হচ্ছে never. Never felt, কখনো অনুভব করিনি। A calm so deep, এত গভীর শান্তি। এখানে calm হচ্ছে শান্তি এবং deep মানে গভীর। শহরের এই শান্ত রূপ কবিকে গভীরভাবে স্পর্শ করেছে। লন্ডনের মতো ব্যস্ত শহরেও এমন নিঃশব্দ ও শান্ত সময় থাকতে পারে, তা বিস্ময়কর। দ্য রিভার গ্লাইডেথ, নদী স্বচ্ছন্দে বয়ে চলে। এখানে টেমস নদীর কথা বলা হয়েছে। অ্যাট হিজ ওন সুইট উইল, তার প্রশান্তি গতিতে, অর্থাৎ ইচ্ছে মতো মৃদু স্রোতে। এখানে কবি বোঝাতে চেয়েছেন নদীটিও যেন সকালের নীরবতার সঙ্গে মিশে এক সুরে চলছে, কোনো বাধা নেই, কোলাহল নেই। কেননা সকালবেলায় কোনো ভাসমান যানের দ্বারা নদীর গতি বাধাপ্রাপ্ত হয়নি। ডিয়ার গড,
দ্য ভেরি হাউসেস সিম asleep. কবি বিস্ময় ভরে বলেন, হে ঈশ্বর, যেন প্রতিটি ঘর নিদ্রিত, অর্থাৎ ঘরগুলিও যেন ঘুমিয়ে আছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এবং লন্ডনের মতো এক বৃহৎ শহরের বিশাল হৃদয় এখন একেবারে স্থির, নিঃশব্দ, বিশ্রামরত। অর্থাৎ শহরের ব্যস্ততা এখনো শুরু হয়নি, ঘরবাড়ি যেন ঘুমিয়ে আছে। লন্ডনের যে মাইটি হার্ট, তার কর্মব্যস্ততা, গতিশীলতা এখনো বিশ্রামে। এখন 2-3 লাইনে যদি এই কবিতার মূল ভাব প্রকাশ করি, তাহলে বলতে পারি এই কবিতায় ওয়ার্ডসওয়ার্থ প্রাকৃতিক সৌন্দর্য ও শান্তির সঙ্গে শহরের এক অপ্রত্যাশিত সংযোগ তুলে ধরেছেন। সাধারণভাবে শহর মানে কোলাহল, কলকারখানা, জনসমাগম, কিন্তু এখানে কবি লন্ডন শহরকে এক অনন্য রূপে দেখেছেন, ভোরবেলা নিস্তব্ধ, নির্মল, আলোয় স্নাত। তো এই ভিডিওটি এখানেই শেষ। তো এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। বাই।